নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, স্বপ্নের অপমৃত্যু। আসুন গল্পটি শোনা যাক। দেবারতী তার স্বামীকে বলল, আজ আর তুমি অফিস যেও না গো, মেয়েটা সকাল থেকে কাঁদছে, মাঝে মাঝে কেঁদে কেঁদে উঠছে, কেন বুঝতে পারছি না। কোনো অসুখ বিসুখ তো করেনি, ঘুমের মধ্যেও কেঁদে উঠছে। মেয়েটির বয়স মাত্র 10 মাস। তার স্বামী অমিত হাসলেন। তিনি মুনিয়াকে কোলে নিয়ে বললেন, ও কিছু না, হয়তো পেট ব্যথা করছে। মেয়েকে তিনি আদর করে মুনিয়া বলে ডাকেন। তাদের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলের বয়স 6, তার পরেরটি 3 এবং মেয়েটি মাত্র 10 মাস। 60-এর দশকের ঘটনা। অমিত মুনিয়াকে কোলে নিয়ে আদর করে আবার শুইয়ে দিলেন। বললেন, আজ অফিসে যেতেই হবে, জরুরি মিটিং আছে। কালিম্পং যাব, ওখানেই মিটিং আছে, কাল ফিরব। স্থান উত্তরবঙ্গের শিলিগুড়ি শহর। মাসটা ফেব্রুয়ারি। তখনও বেশ ঠান্ডা। সেই সময় উত্তরবঙ্গের ঠান্ডা এখনকার থেকে অনেক বেশি ছিল। অমিত স্নান করে খেয়ে উঠলেন। তার জিপ আসবে। তিনি সরকারি চাকরি করেন। জিপ এসে গেছে। তিনি চলে গেলেন। সন্ধ্যা হয়ে এসেছে। দেবারতী তার ছোট মেয়েটিকে কোলে নিয়ে খাটের উপর বসে আছে। পাশে আরও 2টি শিশু, অপু আর তপু। 2টি ছেলে, 1টি মেয়ে, আর স্বামী অমিতকে নিয়ে তার সংসার। আগে তার কাছে ছোট দেওর ও ননদ থাকত। কিছুদিন হলো দেওর চাকরি পেয়ে কলকাতা চলে গেছে, আর ননদেরও বিয়ে হয়ে গেছে কলকাতায়। দেবারতী অপূর্ব সুন্দরী, বয়সও নিতান্ত অল্প, মাত্র 25। বাবা মারা যাওয়ার জন্য দাদা ভালো ছেলে পেয়ে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। তাকে দেখে 3 সন্তানের মা বলে মনে হয় না। তারা 4 জনেই বিছানায় লেপের নিচে বসেছিল। দেবারতীর স্বামী অমিত অনেকটা জমির উপর একটা সুন্দর বাড়ি তৈরি করছিলেন। মধ্যবিত্ত মানুষ, একজন উপার্জনকারী, কাঁধে সংসারের দায়িত্ব। তার উপরে পূর্ব পাকিস্তান থেকে আগত মা বাবা কলকাতায় থাকেন, তাঁদেরও কিছু দায়িত্ব আছে। বাড়িটি পুরো পাকা নয়। তখন শিলিগুড়িতে বেশিরভাগ বাড়ি যেমন হতো তেমন, মানে দেওয়াল পাকা কিন্তু ছাদ টিনের। কুয়োতলা ছিল অনেক দূরে। অনেকটা জায়গা গাছপালা দিয়ে ঘেরা বাড়ি, নারকেল সুপারি গাছ দিয়ে ঘেরা জায়গাটা। দেবারতীর একটু ভয় ভয় লাগছিল। সে ছেলে মেয়েকে জড়িয়ে চুপ করে বসেছিল। 7:30 বেজে গেছে। মেয়েটা ঘুমের মধ্যে খালি কেঁদে কেঁদে উঠছে। সে ছেলে দুটোকে তুলে খাইয়ে দেবে ভাবছে। এমন সময় দরজায় ঝনঝন করে শেকল নাড়ার আওয়াজ পেল। তখন তো আর কলিং বেল ছিল না, দরজায় কড়া অথবা শেকল থাকত। বাড়িতে লোক এলে ওটা ধরেই নাড়া দিত। ঝনঝন আওয়াজ হতো। তাতেই বাড়ির লোক জানতে পারত কেউ এসেছে।
দেবারতী চমকে উঠল। এই সময় তো তার স্বামী অফিস থেকে বাড়ি ফেরে, কিন্তু আজ তো সে ফিরবে না। তাহলে কে? সে দৌড়ে গিয়ে দরজা খুলল। কাউকে দেখতে পেল না, শুধু একটা দমকা বাতাস তাকে ছুঁয়ে চলে গেল। দেবারতী খুব ভয় পেয়ে দরজা বন্ধ করে দিল। দৌড়ে ঘরে এসে ছেলে দুটোকে তুলে খাইয়ে নিজেও এক মুঠো মুখে দিয়ে শুয়ে পড়ল। তখন তো আর ফোন ছিল না যে কারোর সাথে কথা বলবে। রাত বাড়তে লাগলো, তার ঘুম আসছিল না। সে সকালের কথা ভাবছিল। সকাল থেকে মুনিয়া কাঁদছে। মুনিয়া তার বাবার খুব ন্যাওটা। বাচ্চাটা এত কাঁদছে দেখে সে অমিতকে অফিস যেতে বারণও করেছিল। অমিত গুরুত্ব দিতে পারেনি। এইভাবে তো আর বসাও যায় না। রাত 12টা বেজে গেল, তার ঘুম আসছে না। ছেলে দুটো অঘোরে ঘুমোচ্ছে। দেবারতীর চোখে ঘুম নেই। ঘরে টিমটিম করে একটা আলো জ্বলছে। ঘড়িটা টিক টিক আওয়াজ করে মধ্যরাত্রির দিকে এগিয়ে চলেছে। বাইরে ঝিঁঝি ডাকছে এক টানা। কোনো এক অজানা আশঙ্কায় তার বুক কেঁপে কেঁপে উঠছে। রাত 12টা নাগাদ দরজার শিকলটা আবার ঝনঝন করে নড়ে উঠল। সে শোবার ঘরের দরজাটা খুলে মুখটা বাড়িয়ে শুধু দেখল। বারান্দায় বেরিয়ে দেখার সাহসও হলো না। আবার একটা দমকা ঝোড়ো হাওয়া অনুভব করল। কোনো গাছের পাতা নড়ছে না, কিচ্ছু না, শুধু তার গায়ের পাশ দিয়ে দমকা বাতাস বয়ে গেল। মেয়েটা আবার কেঁদে উঠল। দেবারতী তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তার ভীষণ ভয় করতে লাগলো। মেয়েকে জাপটে ধরে শুয়ে পড়ল সে। দেখতে থাকলো অন্ধকার ক্রমশ ফিকে হয়ে আসছে। 5টা বাজতে সে উঠে পড়ল। বাসি কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সে ভাবল, এক কাপ চা খেলে হয়তো ভালো লাগবে। স্টোভ ধরিয়ে সে 1 কাপ চা বানালো। চায়ের কাপ নিয়ে বারান্দায় বসে চা খেতে লাগলো। এমন সময় দরজায় আবার শেকল নড়ে উঠল। এবার গিয়ে সে দরজা খুলল। দেখল তার দাদা দরজায় দাঁড়িয়ে আছে। দাদা বলল, খুকু, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, অপু তপুকে নিয়ে চল, আর মুনিয়াকে পাশের বাড়িতে রেখে আয়। আমাদের একটা কাজ আছে, তোকে আমার সঙ্গে যেতে হবে। আমি জিপ নিয়ে এসেছি। দেবারতী লক্ষ্য করল দাদা তার দিকে না তাকিয়ে কথাগুলো বলছে। দাদার মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে। সে কোনো কথা বলতে পারল না। তার কেমন জানি ভয় করতে লাগলো। এত সকালে দাদা জলপাইগুড়ি চা বাগান থেকে চলে এসছে, তাকেই বা কোথায় নিয়ে যাবে সে কিছুই বুঝতে পারছে না। দেবারতী পাশের বাড়িতে মুনিয়াকে রেখে এসে কোনো রকমে অপুতপুকে নিয়ে জিপে উঠল। জিপ চলতে লাগলো। সে অবাক হয়ে দেখছে এটা কোন রাস্তা। এই রাস্তায় তো সে আগে কখনো আসেনি। দাদা কোথায় নিয়ে যাচ্ছে তাকে? চলতে চলতে তারা একটা নদীর ধারে আসলো। সে অবাক হয়ে দেখল সেটা শ্মশান ঘাট। কাছে গিয়ে দেখল তার স্বামী অমিতকে চিতার ওপর শোয়ানো হয়েছে। সে অবাক হয়ে তাকিয়ে থাকল। তার মাথা শূন্য হয়ে গেছে। সে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরলে দাদা বলল, কালিম্পং যাওয়ার পথে অমিতের জিপ খাদে পড়ে যায়। সেই দুর্ঘটনায় অমিতের সাথে সাথেই মৃত্যু হয়। অফিস থেকে তাকে খবর দেয়। কলকাতায়ও টেলিগ্রাম করা হয়েছে, তোর দেওর ভাসুর সব চলে আসবে।
দেবারতী কিছু বুঝতে পারছে না। সে অবাক হয়ে চেয়ে দেখল তার বড় ছেলে অপু তার বাবার মুখাগ্নি করছে। সে নদীর ধারে বসে নির্বাক নিষ্কম্প দৃষ্টিতে সব কিছু দেখতে লাগল। তার মনে হতে লাগলো, তাহলে কি অমিতই কাল রাত্রির 8টার সময় শেকল নেড়ে তাকে জানান দিতে এসেছিল যে সে চলে গেছে এক অনন্ত লোকে? দমকা হাওয়াটাই কি অমিত ছিল যে তাকে ছুঁয়ে গেল? দেবারতী যে একটা সাধারণ, অতি সাধারণ স্বপ্ন ছিল, ছেলে মেয়েগুলো ভালো মানুষ হবে, তার বাড়িটা সুন্দর হবে, তারা দুজনে সুন্দর করে সংসার করবে, সে স্বপ্নটার কি হবে? তার সাধারণ, অতি সাধারণ স্বপ্নটারও কি অপমৃত্যু হলো অমিতের সাথে?